হ্যালো ফ্রেন্ডস, সহজ দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার যে সকল এসএকিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করে লিস্ট। তো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন, ঝিঙে শাল ও রামশাল চাল কি কি দিয়ে খায়? ভাত গল্পে বাসিনীর মনিব বাড়িতে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রাম চালের ভাত মাছের সঙ্গে খায়। নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে আপিসে নিখিল আর মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা মাইনে বেশি পায়। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? ভাত গল্পে উৎসবের কাট কাটা হলে হোম হবে এবং তারপর সে ভাত খেতে পাবে। ভাত খেতে পাবার আশাতেই উৎসব তাড়াতাড়ি হাত চালায়। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? ভারতবর্ষ গল্পে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি হল শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন এবং বুধে 3 দিন, এবং অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায় চিনলেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা মাঝে মাঝে কি শোনেন? অথবা গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। আমি তা পারি না, বক্তা কি পারেন না? ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? চীনের প্রাচীর নির্মাণ যখন শেষ হলো সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। বিরাট আর্মাডা যখন ডুবল, আর্মাডা কি? আর্মাডা হলো স্পেনের রাজা ফিলিপের রণতরী। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের চোখে কি হানা দেয়? কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় ঘুমহীন তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করলে তাকে ফাঁপি বলে। চন্নুনি রে তুইও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। চন্নুনি হলো উৎসব নাইয়ার মেয়ে। একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশ তারাটিকে দুটি বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। প্রথম, পাড়াগাঁয়ের বাসরঘরের সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে, এবং দ্বিতীয়, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গেলাসে রেখেছিল তার সঙ্গে। জয় তরুণে ঠাসা কোন শহরের কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতায় জয় তরুণে ঠাসা বলতে রোম শহরের কথা বলা হয়েছে। একজন ঠান্ডা মাথায় বলল, কি বলেছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের উদ্ধৃত অংশে একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়, তাই জিজ্ঞাসা করছে এরা। ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগে বলতে কি বোঝানো হয়েছে? মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের উদ্ধৃত অংশটির দ্বারা 5 প্রকার চালের কথা বলা হয়েছে। সেই 5 প্রকার চাল হল ঝিঙে শাল, রাম শাল, কনকপানি, পদ্মজালি এবং মোচা সাপটা। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে। সেটাই সবাইকে অবাক করেছিল। সবাইকে অবাক করেছিল কেন? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে থুরথুরে কুজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারল সেটাই সবাইকে অবাক করেছিল। কিসের মূল্যবোধ? কোন প্রসঙ্গে বক্তার এই উপলব্ধি হয়েছে? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি ক্রোধ না হয়
তবে কেন ভালোবাসা, কেনই বা সমাজ, কিসের মূল্যবোধ? কারা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল? কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় শীতের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। অলস সূর্য এঁকে দেয়, অলস সূর্য কি এঁকে দেয়? কবি সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। ক্রন্দনরত জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন যে ক্রন্দনরত জননীর পাশে যদি তিনি থাকতে না পারেন তবে তার সমস্ত লেখা, গান গাওয়া, আঁকাআঁকি সবই বৃথা। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে আর সে বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। সেই সময় এলো এক বুড়ি, বুড়ির বর্ণনা দাও। বুড়িটি ছিল থুরথুরে কুঁজো, ভিখিরি, চেহারা ছিল রাক্ষসীর মতো। বুড়ির এক মাথা সাদা চুল ছিল, পরনে ছিল ছেঁড়া নোংরা একটা কাপড় ও গায়ে একটা চিটচিটে তুলোর কম্বল জড়ানো ছিল এবং তার এক হাতে একটি বেটে লাঠি ছিল। কবি জেগে উঠে কি জানলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জানলেন যে এ জগৎ স্বপ্ন নয়। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন? মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না, কারণ তার বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে এবং নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। আর তার বাড়িটাও শহরের এক নিরিবিলি অঞ্চলে, যে পাড়ায় ফুটপাত বেশি নেই। মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের চাকর ও তার ছোট ভাই বাজার ও কেনাকাটা করে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় এবং মানসিক বেদনাবোধের সঙ্গে তার শারীরিক কষ্টবোধও চলতে থাকে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা কয়েক মিনিটে অসুস্থ হয়ে গেল সেদিন অফিসে যাবার পথে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকে লম্বা লম্বা চুলে ডেলি হাফ সিসি কলপ লাগিয়ে রজনীবাবু যেভাবে ইয়ার্কি মারেন তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুলে বুড়ো কালীনাথ সেনকে মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? সংক্ষেপিত পদ বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অন্তর্গত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকাকে ছোটকা এবং এরোপ্লেনকে প্লেন। ডিকশনারি শব্দটি প্রথম কবে কোথায় পাওয়া যায়? 1538 সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। সমাজ ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই বলা হয় সমাজ ভাষাবিজ্ঞান। এক কথায় সমাজ ভাষাবিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ কয়টি ও কী কী? সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ হলো তিনটি। সেগুলি হলো বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। শ্বাসাঘাত কাকে বলে? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে। যুগ্মধ্বনি কত প্রকারের ও কী কী? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দুই ধরনের যুগ্মধ্বনি তৈরি হয়, অর্থাৎ যুগ্মধ্বনি হলো দুই প্রকারের। সেগুলি হলো
গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। বর্গান্তর কাকে বলে? যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়, চেহারায় কোনো পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়ার নাম হলো বর্গান্তর। উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। থিসরাস কাকে বলে? থিসরাস হলো এমন এক অভিধান যেখানে শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা হয়। থিসরাস এর ব্যুৎপত্তিগত অর্থ কী? রত্নাগার। প্রয়োগতত্ত্ব কাকে বলে? যে তত্ত্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার, ভাষার অর্থের ওপর যে প্রভাব ফেলে তার আলোচনা করা হয় তাকে প্রয়োগতত্ত্ব বলা হয়। শৈলী বিজ্ঞান কাকে বলে? মানুষের মনের ভাব প্রকাশিত হয় ভাষার মাধ্যমে, আর এই ভাষার মাধ্যমে বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। এই ভাষার বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার এই রূপ লেখকের লেখার শৈলীর ওপর নির্ভর করে। কোনো লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকে শৈলী বিজ্ঞান বলা হয়। ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় কী? ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় হল সময়ের সাথে ভাষায় অর্থের পরিবর্তনের আলোচনা। শব্দভিত্তিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় কী? শব্দভিত্তিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় হল স্বতন্ত্র শব্দগুলির অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক। মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলা হয়। একে অ্যাক্রোনিমও বলা হয়। এর উদাহরণ দেওয়া রয়েছে, দেখে নাও। সংবর্তন ও সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই প্রক্রিয়াগুলোকে বলা হয় সংবর্তন, এবং সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝায়? ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনি মূল শব্দে কোন কোন অংশে ও কোন কোন ধ্বনির প্রতিবেশে উচ্চারিত হতে পারে তার খবর। যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? ভাষায় কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবে খণ্ডন করা যায় না, কারণ এই উপাদানগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়, বরং এগুলি একাধিক ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করে। এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? তো দেখে নাও। যেখানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তা হলো একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি। আর যখন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। ইতিহাস ভিত্তিক অভিধান কাকে বলে? যখন কোনো অভিধানে একটি শব্দের প্রথম প্রচলনের সময় তার কী অর্থ ছিল, কিভাবে অর্থ বদল, গঠন, সাম্প্রতিক রূপ বা অর্থ কী, এইসব থাকে, তখন তাকে ইতিহাস ভিত্তিক অভিধান বলা হয়। ঠিক যেমন দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। উপসর্গ কাকে বলে? উপসর্গ হলো শব্দের একেবারে শুরুতে বসা এক প্রকার অব্যয়। এ ধরনের অব্যয় পদের মানে বদলে দেয়। তোমরা ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দিয়ে এসো, খুব ভালো করে পরীক্ষা দিও, তোমরা সকলেই যেন খুব ভালো নাম্বার পাও, এটাই আমাদের কামনা। তো যাই হোক, তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।